দর্শক, স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে। দেশ জুড়ে প্রচণ্ড লোডশেডিং, তীব্র গরমের উত্তাপে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ও ক্ষোভের অন্ত নেই। এদিকে বেড়ে চলছে মূল্যস্ফীতির দাপট, অর্থনৈতিক আরও সংকট মোকাবেলা করে কঠিন সময় পার করছে সরকার। সামনে নির্বাচন ঘিরেও উৎকণ্ঠায় দেশবাসী। নির্বাচন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের তৎপরতা নিয়েও চলছে তর্ক বিতর্ক। এসব সহ নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সময়ে। সাথে আছে আমি সীমান্ত খোকন। স্টুডিওতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, এবং আমাদের সাথে জুম প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এই সময়ে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা শুরু করব, জনাব শম্ভু, আপনার দিক থেকে আজকে ঐতিহাসিক 6 দফা ছিল। তো যেটা হলো যে 6 দফা দাবির মূল উদ্দেশ্য ছিল এদেশের শোষিত বঞ্চিত মানুষের মুক্তি, যে কারণে এই 6 দফা পরবর্তীতে রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে, এটা প্রচলিত আছে। তো আলটিমেটলি আমাদের এই 6 দফা 1966-র পরে যে স্বাধীনতা রূপ নেয়, তো সেই প্রেক্ষাপটে এখনকার অবস্থাটা আপনি বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সালাম সাহেব বিএনপি নেতা, এবং ধন্যবাদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহেব। একটু পিছনে যেতে চাই। এই 6 দফাটার প্রশ্ন না থাকলে কিন্তু আমাদের স্বাধীনতার প্রশ্ন আসতো না। এবং আপনি জানেন যে এটি ইতিহাসের কথা, যে পাকিস্তান যখন হইল তখন কিন্তু এই অঞ্চলের অনেক মানুষই তখন পাকিস্তানটাকে এইভাবে চায় নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের নেতা শেরে বাংলা একে ফজলুল হক 1940 সনে লাহোরে যে প্রস্তাব দিয়েছিলেন মুসলিম লীগের মিটিংয়ে, যে অঞ্চলে মুসলিম বেশি, যে অঞ্চলে, সেই সমস্ত অঞ্চলে আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র হবে, এবং এগুলো স্বাধীন হওয়ার পরে যদি এই স্বাধীন জাতিগুলো চায় তারা একটা কনফেডারেশন করতে পারে। কিন্তু দেখা গেল যে পাকিস্তান সৃষ্টির পর থেকে এই জিনিসগুলোকে ভুলেই যাওয়া হয়েছে। অর্থাৎ লাহোর রেজুলেশনটা যে একটা ইম্পর্টেন্ট রাজনৈতিক বিষয় ছিল, এটাকে পাকিস্তানের আর মনে রাখে নাই, যেই কারণে আমাদের প্রতি বৈষম্য বেড়ে যায়। এবং যার পরে আপনি দেখবেন যে স্বাধীনতার পাকিস্তান হওয়ার পরপরই 1948 সনে 4 জানুয়ারি বঙ্গবন্ধু ছাত্রলীগ গঠন করেন, এবং এই ছাত্রলীগ গঠন করার উদ্দেশ্যই ছিল এই ভূখণ্ডটার মানুষের অধিকার, অর্থনৈতিক অধিকার, তাদের সাংস্কৃতিক অধিকার, রাজনৈতিক অধিকার, বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা করার জন্য বঙ্গবন্ধু এইভাবে করে তিনি আস্তে আস্তে 1966 সনে 6 দফা ঘোষণা করেন, এবং 6 দফার পক্ষে একটা হরতাল আহ্বান করেন। এর মধ্যে কিন্তু অনেক ইতিহাস আছে, সব ইতিহাস বলা যাবে না। তবে এইটুকু বলবো যে বঙ্গবন্ধু 6 দফা যখন পাকিস্তানে দিলেন, এবং ভারত পাকিস্তান যুদ্ধ পর, এবং যেটা আইয়ুব খানের সময়, যেটা লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশকেন্দে যে চুক্তি হয়েছিল, সেই মোতাবেক এরপরে কিন্তু যে মিটিংটা পাকিস্তান সরকার ডাকলো এবং সকল রাজনৈতিক দলকে ডাকলো, তখন সেখানে বঙ্গবন্ধু 6 দফার উপস্থাপন করছিলেন যে এইভাবে পাকিস্তান আমরা চাই না। পাকিস্তান প্রত্যেকটা অঞ্চল স্বায়ত্তশাসিত হবে। পাকিস্তানের আরও 4টে অংশ ছিল, বেলুচিস্তান, আপনার সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, এদের সকলের পক্ষেই কিন্তু কথাগুলো ছিল। 6 দফাটা কিন্তু মূলত বঙ্গবন্ধু সকল পাকিস্তানের সমস্ত প্রদেশের লোকগুলোর পক্ষেই তিনি বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তখন এটা তারা মানে না। এমনকি বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার পরে এই যে আপনার জামাত ইসলামের গোলাম আজম সেদিন বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী বলে পাকিস্তানের রাজধানীতে তারা মিছিল করছে এবং বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা করছে, যেই কারণে যখন বঙ্গবন্ধু চলে আসেন বিমানবন্দরে কিন্তু তাকে গুলি করা হয়েছিল বঙ্গবন্ধু লক্ষ্য করে, কিন্তু গুলিটা তার গায়ে লাগে নাই, উনি বেঁচে গেছেন। তাই মূল কথা হচ্ছে 6 দফাটার মূল কথা ছিল এই অঞ্চলের মানুষের, পাকিস্তানকে রেখেই কিন্তু বঙ্গবন্ধু 6 দফার কথা ভাবছিলেন। কিন্তু যখন তারা 6 দফা মানল না, তখন বাঙালিদের অসহায়, আমাদের তখন অস্ত্র ধরতে হয়েছে। এবং এটা ছিল 6 দফা যিনি দিয়েছিলেন তিনিও জানতেন যে 6 দফা পাকিস্তানের মানবে না, আর পাকিস্তানেরও জানতো 6 দফা মানলে পাকিস্তান থাকে না। কিন্তু সেটাই ছিল মূল লড়াই, এবং সেটাকে বঙ্গবন্ধু এই 6 দফার আন্দোলনটাকে পপুলার করার জন্য তিনি বহু কষ্ট করছেন, বহু জেল জুলুম করছেন। পরবর্তীকালে তার এই কারণে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটা মিথ্যা মামলাটাতে
তাকে কারাগারে আচ্ছা জনাব আব্দুল সালাম, মানে ওই 6 দফার আন্দোলনটা ও তখনও তো ছিল যে একটা রাজনৈতিক সংকটকে করে, তো আমরা এই মুহূর্তে যে সংকট, রাজনৈতিক যে অনিশ্চয়তা, এই সংকটটা আসলে আমরা মানে কতটা চ্যালেঞ্জের মধ্যে আছি? আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে আমার সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ শম্ভুদা আছেন, সংসদ সদস্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন। তাদের দুজনকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এটা হলো আমাদের জাতির একটা দুর্ভাগ্য যে 6 দফা বলি বা 11 দফা বলি, সেই সময় সেগুলোকে ঘিরে পরবর্তী পর্যায়ে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আমরা সেই সময় দেখেছিলাম, আজকে সেই স্বপ্ন ধূসর হয়ে গেছে। স্বাধীনতা আজকে অর্ধ শতাব্দী পার করে ফেলছি আমরা, কিন্তু অর্ধ শতাব্দী পার হওয়ার পরেও আজকে সেই গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই, মানুষের মৌলিক অধিকার বিপন্ন, আর ক্ষমতায় কিন্তু সেই আওয়ামী লীগ যারা সেদিন সেই 6 দফা বলি বা 11 দফা বলি বা মুক্তিযুদ্ধের সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন। এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্য যে একটা দেশের, একটা জাতির জন্য যে স্বাধীনতা এতগুলো বছর পরেও আমরা আমাদের যে মূল সেই সময় যে চিন্তা ছিল, মূল যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো এখনো পূর্ণ হয়নি। পূর্ণ হওয়া তো দূরের কথা, মনে হয় দিনের দিন আমরা সেটা থেকে পিছিয়ে যাচ্ছি। এটা হলো একটা আমাদের জাতির জন্য একটা ব্যর্থতা। এবং এখন দেখেন সেই একই অবস্থা, শুধু সেগুলো তো আছেই, পাশাপাশি আজকে জনজীবনে যে বিপর্যয়, যে বিপর্যস্ত অবস্থা, দেখেন আজকে বিদ্যুতের কি অবস্থা, আজকে পানির কি অবস্থা, ঢাকা শহরে গ্যাসের কি অবস্থা, আজকে অর্থনৈতিক যে একটা যে সেটব্যাক যেটা টোটাল জাতিগতভাবে নেমে আসছে, যদিও তারা সেটা বৈষয়িকভাবে তারা দোষ দেন সারা পৃথিবীর, কিন্তু কমপ্লিটলি একটা দেশ পরিচালনায় আজকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আজকে আওয়ামী লীগ। এবং তাদের সেই ব্যর্থতার কারণেই কিন্তু মূলত এই সংকটগুলো আরও বেশি ঘনীভূত হয়েছে এবং হচ্ছে, এবং সেটা আরও ঘনীভূত করে তারা আরেকটা অনিশ্চয়তার দিকে তারা দেশকে ঠেলে দিতে চায়। আগামী নির্বাচনটাও ঠিক একইভাবে, যেভাবে গত টি নির্বাচন তারা করেছে, যেটার সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, জনগণের ভোটের অধিকার হারাইছে, সে একইভাবে যখন একই কায়দায় আবার নির্বাচনের কথা বলছে। এবং পাশাপাশি দেখেন আজকে এই গত 2-3 দিনে এক মন্ত্রী বলে এক কথা, আবার একটু পরে বলে না আমি এটা বলি নাই। আচ্ছা, এই ইস্যুটাতে আমরা আবার যাচ্ছি, আমরা একটু ডক্টর বদরুল ইমাম স্যারের কাছে যাব। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমরা এই যে বিদ্যুৎ সংকটটা তো এবার মারাত্মকভাবে ফেস করছি তীব্র গরমের মধ্যে, তো আলটিমেটলি এই জন্য আসলে বৈশ্বিক কারণটা কতটা দায়ী, বা মানে আমরা নিজেরা কতটা দায়ী স্যার, আপনি কি মনে করেন? দেখুন, বৈশ্বিক কারণ তো অবশ্যই আছে এটাতে, কারণ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পরে সমগ্র বিশ্বব্যাপী যে যে জিনিসটা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে মানে পৃথিবীর জনগণকে, সেটা হচ্ছে জ্বালানির একটা সংকট। এই জ্বালানির সংকটটা হয়েছে যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিতে রাশিয়ানরা গ্যাস দিত, তাদের 50% গ্যাস আসতো রাশিয়া থেকে, সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে পুরো ইউরোপের যে বিশাল গ্যাস চাহিদা এবং তেল চাহিদা, এইটা তারা জোগাড় করার জন্য পৃথিবীর অন্যান্য জায়গা থেকে ঢুকে পড়ে মার্কেটে। এই মার্কেটে ছিলাম আমরা এবং অনেক উন্নয়নশীল দেশ। সুতরাং আমাদের জন্য ক্ষতি হয়েছে যে এই কম্পিটিশনের মধ্যে আমরা পড়ে গিয়ে আমরা একটা সংকটে পড়ে গেছি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত মানে আপনার এই যুদ্ধটা প্রায় 2 বছর হয়ে গেছে, সেই সংকটটা কিন্তু এখন পর্যন্ত চলা উচিত ছিল না। আমাদের দেশে যে এই সংকটটা যেভাবে আসছে, সেটার ধারাবাহিকতা চলে আসছে এই কারণে যে আমাদের নিজস্ব কতগুলো দুর্বলতা ছিল এবং এটা এখনো আছে। সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব জ্বালানি ব্যবস্থাপনাটা খুব দুর্বল। এটার ভেতরে
যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র একটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং খুব আধুনিক একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে কখনোই হয়নি। এই প্রথম আমরা 1320 মেগাওয়াটের এত বড় বিদ্যুৎ কেন্দ্র পেলাম, এবং সেটা আমাদের এক্সপেকটেশনটাকে অনেক উপরে উঠে নিয়ে গেছিল যে রামপাল। কিন্তু হঠাৎ করে এই যে কয়লার অভাবে যে এইটা বন্ধ হয়ে গেল, এইটা কিন্তু একটা শক, অপ্রত্যাশিত। এই কারণে আমরা পেছনের দিকে তাকিয়ে যখন দেখলাম যে অ্যাকচুয়ালি এই আমাদের আপাত দৃষ্টিতে আমাদের যেরকম অবস্থা, তার পেছনে কিন্তু আমাদের বড় একটা দুর্বলতা রয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের জ্বালানি ব্যবস্থাপনার মধ্যে বিরাট বড় একটা ফাঁক রয়ে গেছে। যে আমরা যে নিজস্ব জ্বালানি আমাদের থাকা সত্ত্বেও, মানে আমাদের দেশে আপনার কয়লার মজুদ আছে যথেষ্ট, আমাদের গ্যাসের মজুদ আছে যথেষ্ট, কিন্তু এগুলো কখনোই, মানে ধরেন আপনি যদি হিস্টোরিক্যালি বলেন, কখনোই কিন্তু বাংলাদেশ এই নিজস্ব সম্পদগুলোকে উঠিয়ে আনার জন্য যথেষ্ট পরিমাণ অনুসন্ধান বা উত্তোলনের কাজ করে নাই। এর ফলে এই এত বছরের এই যে পুঞ্জীভূত যে সমস্যাটা, এইটা প্রকাশ পেল যখন আমরা ওই যে আমদানি নির্ভর জ্বালানির উপর ভর করতে গেলাম এবং প্রায় পুরোপুরি ভর করে ফেললাম। কিন্তু এই আমদানি করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের ডলারের সংকট, ফলে এখানে একটার পিঠে একটা কিন্তু এসে এই সংকটটা ফ্লেয়ার আপ করেছে। যখন ডলারের সংকট হয়ে গেল, তখন আমাদের আমদানি আমরা করতে পারলাম না, যার ফলে আমাদের এত সুন্দর একটা বিদ্যুৎ কেন্দ্র এটা হঠাৎ করে একদিনের ব্যবধানে বন্ধ হয়ে গেল। সুতরাং সমস্যাটা অপ্রত্যাশিত অবশ্যই, এবং এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আমাদের জ্বালানির অভাব। জ্বালানি ব্যবস্থাপনাটা আমাদের ঠিক মতো হয়নি, এবং এটা যদি আমরা ঠিক না করি তাহলে কিন্তু এই সমস্যাটা যাবে না। হয়তো সাময়িকভাবে এটাকে লাঘব করা যাবে, কিন্তু এটা আবার কোনো এক সময় ফেরত আসবে, বারবার এটা আমাদেরকে আঘাত করবে। আমাদের যেটা করা উচিত এখন, জ্বালানির যে নিশ্চয়তাটা, সেটাকে আমরা যাতে নিশ্চিত করতে পারি, সেটা বহির্বিশ্বের জ্বালানি দিয়ে হোক। যদি আমাদের যথেষ্ট ডলার থাকে তাহলে আমরা তো আমদানি করতেই পারি, কিন্তু যদি আমাদের যথেষ্ট ডলার না থাকে, এখন যেমন দেখা যাচ্ছে যে সেটা নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা যে আমাদের নিজস্ব যে জ্বালানিগুলো আছে, যেটা এখনো আমরা তুলি নাই বা মানে সেটা কাজে লাগাই নাই, সেটা কাজে লাগানোর মানে জোরদার কাজ শুরু করতে হবে এখন। এই মুহূর্তে কাজ শুরু করলে যে কালকে যে আমি পেয়ে যাব তা না, এটা সময় নিবে। ধরেন 3-4-5 বছরের মাথায় আমরা একটা ভালো জ্বালানি যোগানের ব্যবস্থা করব, কিন্তু সেটা এখনই করতে হবে। তো আমরা যেটা জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আমরা যেটা আলোচনা করছিলাম যে আসলে জ্বালানি সংকট নিয়ে, বিদ্যুৎ সংকট নিয়ে, এমনকি লোডশেডিংয়ের যে অবস্থাটা। তো সেই সাথে যেটা হলো যে বিশ্বব্যাংকের একটা রিপোর্ট এসছে যে জ্বালানি সংকট এবং আমদানি নিয়ন্ত্রণের চাপে আছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের এটা রিপোর্ট। এমনকি আপনাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা পরিকল্পনা মন্ত্রীর। ওভারঅল আমরা একটা চাপের মধ্যে আছি। তো এই অবস্থাটা আসলে আপনি কিভাবে দেখছেন? বা আপনাকে, চাপে তো আমরা সবসময় থাকি। আমাদের বিএনপির নেত্রী ম্যাডাম খালেদা জিয়া যখন ক্ষমতা ছাড়লেন 2006-এ, তখন তিনি মাত্র 63,000 কোটি টাকার বাজেট ছিল, শুধু 63,000 কোটি টাকার বাজেট ছিল। সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে এবং সেটা মানে স্থিতিশীল অবস্থা থাকার কারণে আজকে 7,63,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে পার্লামেন্টে, যেটা উপস্থাপন করা হয়েছে। এখন জ্বালানি সম্পর্কে যেটা বলছে বিশ্বব্যাংক, এটা ঠিকই বলেছে। কারণ আপনি দেখেন যে আমাদের যে পায়রা যে বন্ধ হয়েছে, তার কারণ কে কী বলবে আমি জানি না, কিন্তু বাস্তব খবর তো আমার এলাকায় আমি জানি। ওখানে কিন্তু টাকা গভর্নমেন্টের কাছে আছে প্রচুর, বাংলাদেশের টাকা, কিন্তু সেটাকে আপনার ডলারও বানানো যায় নাই বলে এই টাকাটা দিয়ে মালটাকে ইন টাইম আনা যায় নাই। এখন আবার জাহাজ তৈরি, মানে জাহাজ আপনার রওনা দিয়েছে, আসতেছে, এবং যেটা মাননীয় মন্ত্রী যেটা বলছেন, আপনার জ্বালানি মন্ত্রী, যে আমরা 10 থেকে 15 দিনের মধ্যে এটা স্বাভাবিক হবে, এটা আমরা আশা করি। এটা তো স্বাভাবিক। এখন তো এই যে ডলার সংকট এবং এই যে আপনার স্যাংশন, পাল্টা স্যাংশন, এই সমস্ত কারণে তো বিশ্বব্যাপী তো এখন সকল জাতিগোষ্ঠীতে। আবার এফবিসিসিআই সভাপতি বলেছেন আজকে জসিমউদ্দিন সাহেব যে আসলে ব্যাংকগুলো ইচ্ছামতো ডলারের দাম বাড়িয়েছে। মানে এটা কি আসলে কন্ট্রোল সরকারের? এটা এবং একই দাম ধার্য করার জন্য সিদ্ধান্ত হয়েছে এবার বাজেটে,
যে ডলারের দাম কোথাও কম বেশি থাকবে না, একদম থাকবে। এটাও কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সরকারি সিদ্ধান্তের। এবং আমি মনে করি যে পরিকল্পনা মন্ত্রী সঠিকভাবে বলেছেন, কারণ উনি অত্যন্ত ভালো মানুষ এবং আওয়ামী লীগের রাজনীতি করেন। মিথ্যা কথা বলার তো কিছু নাই, ভালো হইলেও আমাদের, খারাপ হইলেও আমাদের। কিন্তু এখানে কথা হচ্ছে যে নিয়তটা কি, গভর্নমেন্টের নিয়ত ভালো নিয়ত, এবং এই ভালো নিয়তে এই বাজেট দিয়েছেন এবং এই বাজেট বাস্তবায়ন সম্ভব হবে যে যাই বলুক না কেন। এবং আমরা পারবো বলেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাজেটটা পার্লামেন্টে পেশ করা হয়েছে। সুতরাং এই নিয়ে কথা দেখা হবে পরে, বাজেটের কাজ শুরু হোক, তখন বোঝা যাবে যে আমরা কতটা পারলাম কতটা পারলাম না। তবে একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে যে এই যে ঘাটতি বাজেট, এটা কিন্তু একটা ভালো ধারণা, ঘাটতি বাজেট। কারণ ইংরেজিতে একটা কথা আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কিন্তু আপনি কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ এখানে আপনি ব্যবহার করা যাবে না। এখানে আপনার যা যা লাগবে সেটাকে আপনাকে নিয়ে আসতে হবে। কিন্তু আপনার ঘাটতি থাকতে পারে, কিন্তু রাজস্ব আহরণের মাধ্যমে সেটাকে কাটাই ওঠে বাজেটকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে, এটাই নিয়ম। এবং এই জন্য এটা ঘাটতি বাজেট। অনেক কথাবার্তা শুনি যে ঘাটতি বাজেট ভালো না, ঘাটতি বাজেট হচ্ছে বেস্ট বাজেট সারা পৃথিবীতে। এমনকি আপনার এখন আমেরিকার মতো দেশেও ঘাটতি বাজেট থাকে। তা আমরা তো এটাকে একেবারে পরিপূর্ণ বাজেট বা উদ্বৃত্ত বাজেট করা এখন পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব না, এই দেশের পক্ষে সম্ভব না, সরকার যেই থাকুক না। আচ্ছা জনাব আব্দুল সালাম, আপনি যদি দেখেন যে আসলে এখনকার যে মূল্যস্ফীতির যে অবস্থাটা কিংবা আপনার রিজার্ভের বিষয়ে যে একটা শঙ্কা আছে, তো ওভারঅল মানে আপনারা এই জিনিসটা কিভাবে দেখছেন? এখানে প্রফেসর বদরুল আলম সাহেব একে সঠিক জায়গাটায় চিহ্নিত করেছেন যে আসলে জ্বালানির ব্যবস্থাপনার নাই। এটা যখনই আপনি এই বিদ্যুতের আপনি দেখাইতে চাইলেন যে বিদ্যুৎ একেবারে আমরা ওভার করে ফেলছি, কিন্তু কোনোভাবেই সে সময় কিন্তু চিন্তা করে নাই যে আজকের এটার কাঁচামালটা কোত্থেকে আসবে। এবং অ্যাবসলিউটলি এটা আমি আমদানি নির্ভর হয়ে যাচ্ছি। আমার এখানে দুইটাই, অর্থাৎ জ্বালানিটা আমার জন্য এখানে আমার গ্যাস আছে, কিন্তু আমাদের সরকার গত 15 বছর 14 বছর মানে পার হয়ে গেছে, 13 বছর পার হয়ে গেছে, তারা কিন্তু আমাদের গ্যাস উত্তোলনের জন্য কোনো চেষ্টাই করেন নাই। বরঞ্চ তারা আমদানি নির্ভর হয়েছেন। যে আমরা সেই সময় আমরা দেখছি যে ইসের যা এলপিজি গ্যাস সেটা বিদেশ থেকে আমদানি করা, এবং সেখানে প্রচুর টাকা আমাকে ভর্তুকি দিতে হচ্ছে। এবং দেখা গেছে সেখানেও একটা হয়েছে যে আমি যদি এখন একটা, ঠিক আছে আমি আমদানি করব, দেখা যাচ্ছে আমি এখন একটা রেটে পাচ্ছি হয়তো কম দামে 10 টাকা দামে, আমি সেই সময় যদি আমি 1 লাখটা কিনি তাহলে আমার কম দামি লাগতেছে, কিন্তু দেখা গেলো সেই সময় আমি 1000 কিনলাম, আবার এই সেম এলপিজি গ্যাস আবার দেখা গেলো আমাকে 20 টাকা দিয়ে আমি কিনতেছি। অর্থাৎ আমার টাকাটার তো যে অপচয়টা যে, অর্থাৎ এটা যেটা আমি প্রথমেই বলছি যে অ্যাবসলিউটলি একটা ব্যবস্থাপনার অভাবের কারণে আজকে কিন্তু এই সরকার আজকে দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসছে। এই কুইক রেন্টাল কোম্পানিগুলো যখন করেন, এবং কুইক রেন্টাল কোম্পানিগুলো করছে, এবং এটা জানেন ওনারা যে এই ব্যাপারে জনগণের প্রশ্ন আসবে, যে কারণে আগেই ইন্ডেমনিটি দিয়ে দিছে, হ্যাঁ দায় মুক্তি দিয়ে দিছে, যে এই ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আদালতে কারে দিলেন না দিলেন কিভাবে পাইলেন, এবং সেখানে আপনি যদি বিদ্যুৎ নাও দেন তারপরও প্রতি মাসে তারে হাজার হাজার কোটি টাকা আপনাকে দিতে হবে, এই যে এই সমস্ত ব্যাপারে যাতে কেউ কিছু না বলতে পারে। অর্থাৎ টাকাটা তো দেশের জনগণের। এইগুলো করার কারণেই সেই সময় কি বললেন, হাতির ঝিলে ওনারা বিশাল উৎসব করলেন যে বিদ্যুৎ একেবারে 100% পায়ে গেছে, এখন আর কোনো নেই। এবং প্রধানমন্ত্রী বললেন যে আমরা লোডশেডিংকে মিউজিয়ামে পাঠিয়ে দিছি। অর্থাৎ এই যে একটা মাথার মধ্যে যদি একটা কিছু মানে চিন্তাটা তো আমাকে বুঝতে হবে যে আজকে কি আমরা এর আগে থেকেই কিন্তু যখন এই বিদ্যুৎ নিয়ে এই কথাগুলো বলে আমরা কিন্তু বলে আসছি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যখন এই করোনার সমস্যাটা আসলো তখনই তিনি বলছেন যে এই করোনা আজকে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে আসতেছে, এটা সারা পৃথিবীতে অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে, এখনই জাতীয় ঐক্যমত্য দরকার। কিন্তু আওয়ামী লীগ কী বললো, না এটা কোনো ব্যাপারই না, আওয়ামী লীগ এনাফ। অর্থাৎ তারা কখনো ডিনাই করে না, বরঞ্চ সেই সময় দেখা গেল যে শ্রীলঙ্কারে তারা কিছু টাকা লোন দিয়ে দেখালো যে না আমাদের প্রচুর টাকা আছে, আর এখন আমি কয়লা আনতে পারতেছি না, পরিষ্কার কথা, মন্ত্রী বলছে টাকা নাই। তার মানে এই যে টোটাল একটা অন্ধকারের মধ্যে দেশকে রাখা, ব্লাব দেওয়া,
মিথ্যা কথা বলা, এগুলো বলে তো একটা জাতির সাথে মানে আসলে এটা এইভাবে কোনোভাবে করা উচিত না। এখনও দেখেন যেগুলো যেগুলো ওনারা করতেছেন, আজকের আমেরিকাকে যেভাবে আমরা থ্রেট করতেছি, আজকে ইউরোপকে যেভাবে আমরা করতেছি, সব কিছুকে করে, অর্থাৎ আমার বাংলাদেশের মূল টাকাটাই আসে রেমিটেন্স থেকে এবং গার্মেন্টস থেকে। আজকে এই দুইটা সেক্টরে কিন্তু আমি রিস্কের মধ্যে ফেলে দিচ্ছি। আজকে রেমিটেন্স, আজকে দেখেন ইউরোপ বলে, আজকে আমেরিকা বলে, হাজার লক্ষ লক্ষ লোক সেখানে থাকে আমাদের দেশের বাংলাদেশি মানুষ, এবং তারা সেই রেমিটেন্সটা আমাদের এখানে পাঠায়। আজকে যদি আমেরিকা যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে কি অবস্থাটা হবে? আজকে যদি গার্মেন্টস, যেটা কথা, আজকে যদি গার্মেন্টসের মাল যদি আজকে তারা ক্রয় না করে, আবার এই গার্মেন্টসের আজকে লক্ষ লক্ষ শ্রমিকের কি অবস্থা হবে? তো এর জন্য বললাম যে সব কিছু মিলেই একটা লেজে গোবরক অবস্থা করে ফেলছে আজকে সরকার। এখন দেখেন সমস্যা সমাধানের জন্য দেখেন আজকে গতকালকে আমির হোসেন আমু একজন সিনিয়র লোক, এই ইস্যুটাতে আমরা যাচ্ছি, আবার এই ইস্যুটাতে আমরা বিদেশি এদের কূটনীতিকদের ইস্যুতে যাব। স্যারের কাছে আমরা একটু আবার যাই। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? তো স্যার, আমরা যে আসলে ভুগছি মূল্যস্ফীতি এবং এই জ্বালানি সংকট, লোডশেডিং এ, তো এই সরকার বলছে যে এই অবস্থাটা 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে কেটে যেতে পারে। আপনি বলছেন যে ওভারঅল সংকট কাটাতে 4-5 বছর লাগতে পারে সব মিলে। তো এই তীব্র সংকটটা থেকে আমাদের উত্তরণের কোনো আশার আলো কি দেখতে পাচ্ছেন স্যার? দেখেন, হতাশ হওয়ার তো কোনো কার্যকর কিছু না, আশা তো করতেই হবে। এখন কথা হলো যে এই সংকটটা, এই যে ইমিডিয়েটলি যে সংকটটা আমরা পড়েছি, এটা এমন না যে এটা 2-3 বছর লাগবে। এটা আমাদের মাসখানেকের মধ্যে এই সংকটটা থেকে উত্তরণ সম্ভব এই কারণে যে যদি আমরা যে আমদানিগুলো, যদি আমরা এই আমদানি জ্বালানির উপর আমরা নির্ভর করেছি, সেই জ্বালানিগুলো যদি আমরা যথাযথভাবে আনতে পারি, তার মানে আমাদের ডলার সংকটটা যদি মিটে যায়, তাহলে কিন্তু আপাতত আমরা এখান থেকে বার হয়ে আসতে পারি, এই বড় সংকট থেকে বার হয়ে আসতে পারি। দীর্ঘমেয়াদে আমাদেরকে যেটা করতে হবে যে এই সংকটটা আসা কিন্তু আমাদের একটা অশনি সংকেত, একটা ওয়েক আপ কল যে আমরা কতটা ভালনারেবল আছি। যে কোনো এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশে এরকম একটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে পারে। তো এর রিমেডি তো অবশ্যই আছে, এবং সেই রিমেডিটাকে যদি আমরা এখন থেকে অ্যাড্রেস করি, যেমন আমি বললাম যে জ্বালানির অভাবে যে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে হঠাৎ করে, সেটা যদি আমরা সজাগ থাকি এই ব্যাপারে যে না, আমরা জ্বালানিটাকে সার্বিকভাবে অ্যাটেনশন দেব, আমাদের দেশীয় জ্বালানির উপর ভর করব, বিদেশের উপর তখনই ভর করব যখন আমরা দেখবো যে আমাদের না ডলার সংকট হবে না, এই কেনাতে আমাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে যদি আমরা চিন্তা করে কার্যকরভাবে আগায় যাই, তাহলে কিন্তু মানে নিকট ভবিষ্যৎ, সুদূর ভবিষ্যৎ, এগুলা যে একেবারে অন্ধকার হয়ে আছে তা আমি মনে করি না। আমাদের ভবিষ্যতের, আমাদের এই সংকটগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি, এবং সে পথেই আমার চলা দরকার। আমার 2 ভাই যে এখানে আছেন, তারা পরস্পরের প্রতি বৈরিতার বক্তব্য দিচ্ছেন, এটা স্বাভাবিক, পলিটিক্যাল পার্টির লোকজন তো এরকম করবেনই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে নিরপেক্ষ বক্তব্য, এবং আমি মনে করি সব সরকারই ভালো কাজ করেন, সব সরকারের মধ্যেই মানে দুর্বলতা থাকে। যেমন ধরেন একটা দুর্বলতা, আমরা আওয়ামী লীগের অনেকেই বলছেন যে দুর্বলতা হচ্ছে এই পাওয়ার ম্যানেজমেন্ট, এটা একটা বড় দুর্বল। বিএনপির কথা যদি ধরি, দেখেন একটা বড় ঘটনা ঘটে গেছিল 2005 সালে, যখন মায়ানমার থেকে কিন্তু আমরা গ্যাস পাওয়ার একটা আমদানি করার একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই সময় কিন্তু গ্যাস আমদানি করার প্রস্তাবটা আমরা গ্রহণ করি নাই। প্রস্তাবটা ছিল মিয়ানমার ভারতে গ্যাস রপ্তানি করবে আর বাংলাদেশের পাইপলাইন যাবে। যদি সেটা করা হতো তাহলে কিন্তু সেই গ্যাসটা একটা অংশ আমরা এখান থেকে পেতাম। তো সুতরাং এখানে মানে ধরেন ঝগড়া বিবাদের উদ্দেশ্যে যদি বসা হয় তাহলে নানান কিছু ইস্যু আছে। তা আমাদেরকে দেখতে হবে যে আমাদের দেশের জন্য কোনটা সবচেয়ে ভালো, এবং সেই পথে চিন্তাটাকে ধাবিত করে সলিউশন বার করা। সলিউশন থাকবে, আমি মনে করি না বাংলাদেশ ভবিষ্যতে একটা দুর্যোগপূর্ণ দেশে পরিণত হবে। এখানে যথেষ্ট সম্ভাবনা আছে, সম্পদও আছে, আমাদের জনগোষ্ঠী খুবই সজাগ, কর্মঠ। সুতরাং এখানে আমাদের হতাশ হওয়ার কিছু না।
এটা আশাবাদ আমি ব্যক্ত করি। আসলে রাজনৈতিক তৎপরতা চলছে, কূটনীতিকদের একটা তৎপর হয়েছেন যে সামনে নির্বাচনকে ঘিরে আপনারা আবার আপনাদের 14 দলের সমন্বয়ক জনাব আমু বলেছেন যে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা হতে পারে নির্বাচন কেন্দ্রিক। তো আলটিমেটলি একটা এলোমেলো অবস্থা আছে, নির্বাচনের একটা স্ট্রেট কাট কোনো অবস্থায় নাই। আমরা কি অনিশ্চিততার মধ্যে আছি? অনুমতি নিয়ে আমি আগের একটা পয়েন্টে কথা বলে যাই। আমাদের দেশে কখনোই চিরন্তনভাবে কয়লা তেল থাকবে না। পৃথিবীর সমস্ত তেল কয়লায় একদিন শেষ হবে। বড় জোরে 50 বছর এই বিশ্ব চলবে তেল এবং কয়লা, এরপরে থাকবে না। তা আমাদের যেটা পার্মানেন্ট সলিউশন, এটা হলো উইন্ড পাওয়ার, আপনার হাইড্রো পাওয়ার এবং সোলার সিস্টেম। এই জায়গাগুলোতে ডেভেলপ করার জন্য এখন গভর্নমেন্ট সহ এই দেশের সকল ইঞ্জিনিয়ারদের নজর দেওয়া দরকার, যাতে স্থায়ীভাবে এই আলোর সমস্যা কেটে যায়। এছাড়া টাকা নাই বললেন সালাম সাহেব, টাকা তো আমাদের হাতে আছে, কারণ পায়রা সেতুর পায়রা আপনার গ্রিডের পায়রা বিদ্যুৎ কেন্দ্রের টাকাগুলো তো আছে, কিন্তু ওগুলো ডলার করা যায় নাই বলে কিন্তু এটার ইন টাইম টাকাটা পেড করা যায় না বললেই হয়তো কয়লা আসতে দেরি হয়েছে, আর এটাকে এলসি করে ওটা সম্ভব হয় নাই। কিন্তু এখানে কোনো নিয়ত, কোনো খারাপ না, কোনো ব্যর্থতাও নাই। এখানে টাকা সবই আছে, কিন্তু টাকা ডলার করা যায় না বলে বিদ্যুৎ আনা যায় না। এ নয়, আপনি যে প্রশ্নে গেছেন আমি যাচ্ছি সেটা আবার বলেন। মানে কূটনীতিকদের তৎপরতাটা, তো কূটনীতিরা, আমাদেরও তো একটা কূটনীতি আছে, বাঙালির একটা কূটনীতি আছে না। কূটনীতিক যারা এখানে আছেন তারা মোটামুটিভাবে যারা লড়েন চলেন, তারা সবাই ধনী, তারা ধনী দেশ, এবং আল্লাহ তাদের ধনী বানাইছে। কিভাবে বানাইছে সেটা ইতিহাসে আমি যাব না। তারা কিভাবে ধনী হয়েছেন তারও একটা ইতিহাস আছে। আমরা কেন গরিব থাকলাম তারও একটা ইতিহাস আছে। তো সেটা ইতিহাসের কথা নিশ্চয়ই আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন যে কেন আমরা গরিব, কেন তারা ধনী। তো তারা তাদের মতো করে তাদের কূটনীতি পরিচালনা করতেছে। আমাদের কূটনীতি হচ্ছে যে দেশে ইন টাইম নির্বাচন হবে, ফ্রি ফেয়ার হবে। এখন সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা দরকার। যারা আজকে বাইরে ফ্রি ফেয়ারের জন্য আন্দোলন করে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বললেই এটা তো ক্লিয়ার হয়ে যায়, ইলেকশন তো ইন টাইম হবেই, শাসনতন্ত্র মোতাবেক ইলেকশন হবে। তো সুতরাং যারা বললেন, যেমন ধরেন আমেরিকা কাদের নেতা? আমেরিকা কিন্তু রাশিয়ার নেতা না, আমেরিকা কিন্তু চীনের নেতা না, আমেরিকা কিন্তু ভারতের নেতা না, আমেরিকা কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ডেরও নেতা না। সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমেরিকা হচ্ছে মূলত এই তৃতীয় বিশ্বের যে মাঝারি রাষ্ট্রগুলোর তারা বন্ধুত্ব চায়, এবং সেখানে তারা একটা ফিলিংসটা তাদের এটা যে সুন্দরভাবে ডেমোক্রেসিটা চললে এটা সব কিছুর জন্য ভালো। এই জন্য তারা তাদের পলিসি করতেছে। এখানে আমাদের কি বলার আছে বাকি নাই বাকি? ওই যে কত কথা যে আমেরিকা আমাদের সঙ্গে শত্রুতা করে, শত্রুতা মানে ইট ইজ হিজ পলিসি, সে যাই করুক। কথাটা যে আমরা আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমরা ফলো করব না। আমাদের বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটাকে সামনে রেখেই আমরা একটা মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা কূটনৈতিক নীতি নিয়ে আমরা চলতে চাই। এখানে কারো কথায় আমাদের কিছু দাবি আসবে না। সাহেব, যে এই যে গতকালকেও কিন্তু ব্রিটিশ অ্যাম্বাসেডারের মিট ছিল আপনাদের বিএনপির সাথে, তো ওভারঅল মানে আপনাদের ভূমিকাটা কি ওই কূটনীতিকদের এই তৎপরতার ক্ষেত্রে? শোনেন, কূটনীতিক বলেন বা যাই বলেন, আমাদের তো একটা প্লেন অ্যান্ড সিম্পল কথা। আপনি একদম বিগিনিংয়ে বললেন 6 দফার কথা, তাই না? কথাটা তো হলো যে সেটাও তো ছিল যে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র। আজকেও আমাদের কথাটা একটা, আমরা প্লেন অ্যান্ড সিম্পল একটা ভোট চাই, যে ভোটে জনগণ ভোট দিতে পারবে, এবং সেই ভোটে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে না। এটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। আমার কথা, আমাদের কথা হলো এটা, রাজনীতি ক্ষমতায় থাকবে না, না তারপরে ইলেকশন। এটা আপনারটা, এটা হলো আপনাদের। আপনারা তো চানই, কারণ আপনারা তো ভোট চান না। এই জন্যই আমরা তো ভোট চাই। এই জন্য বলতেছি যে আজকে একটা পাবলিক যাতে ভোট দিতে পারে। এবং গত 2টি নির্বাচনে এটা আজকে আওয়ামী লীগও স্বীকার করে, সারা পৃথিবী স্বীকার করে। আরে আপনারা তো ভোট ভুলেই দিয়েছেন রে ভাই। দাদা, যে আজকে গত 2টি নির্বাচন হয় না, এই কারণে আজকে আমেরিকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী এত কেন বলতেছেন, এত রাগ কেন? ঠিকই আছে। অর্থাৎ তারা বলছে এটাই যে আগামী নির্বাচনটা আমরা
ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন চাই। এটাই তো বলছে নেতৃত্ব আগে এইটা বলতে দিছে। আমি বলি না, না, আমাদের নেতৃত্ব না, না, আগে ঠিক বলতে আছে দাদা, আপনি বললেন, না। আমাকে বলতে দেন। এর জন্য কথাটা হলো সেটাই তো। তা আজকে আমরা চাচ্ছি যে আজকে ভোটটা হোক, পাবলিক ভোট দেখ। যদি আওয়ামী লীগ এত উন্নয়ন করছে, এত কিছু করছে, তাই না, 10 টাকা শেষ চাল খাওয়াবে বলছে, এখন 80 টাকা শেষ চাল খাওয়ায়, বলছে যে এখানে বিদ্যুতে 6 লাভ করে দিছে, ফেরি করলেও বিদ্যুৎ মানুষ নিবে না। আজকে সেই বিদ্যুৎ নাই, লোডশেডিংয়ে মানুষের জীবন ত্রাই অবস্থা। আজকে প্রত্যেকটা জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আজকে দারিদ্র সীমার নিচে কয়েক কোটি মানুষ আজকে চলে গেছে। আজকে মধ্যবিত্তদের অবস্থা আরও খারাপ, যাদের লিমিটেড ইনকাম তাদের অবস্থা আরও খারাপ। তো এই অবস্থার মধ্যে আমরা তো চাই, এই অবস্থার মধ্যে যদি পাবলিক নৌকাকে ভোট দেয় তাহলে দেখা যাবে, দেখ। কিন্তু আমি তো সেই ভোটটাই চাই, ভোটটা নেন না কেন, ভোটটা দিতে দেন সেই জায়গায়। এই জন্য ওনারা আসলে যে গত 15 বছরে এই অপকর্মগুলোর কারণে সেই ভোটের মাঠে যে পাবলিকের কাছে ভোট চাওয়ার মতো মুখ নাই, এই কারণে ওনারা ভোটে যেতে চান না। তো ওনারা আবার ওই দিনের ভোট রাত্রে করতে চান, তাই না, আজকে ওই ম্যানুপুলেট করতে চান। আওয়ামী লীগও দরকার নাই, প্রশাসন দিয়ে ভোট করতে চান। তা আমাদের কথাটা পরিষ্কার যে আমুভাই বলছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা। আমি তো এটা আমার পার্টির কথা না, আমি বলতেছি যে ধর জাতিসংঘ আছে কেন, তাহলে জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটই হোক না কেন, তারপর দেখা যাক কি হয়, ভোট কাকে দেয়। তাহলে তো আর কেউ বলবে না যে আমার পক্ষে কাজ করছে, ওর পক্ষে কাজ করছে। ওনারা কেয়ারটেকাররা রাজি হন না, ওনারা একটা যুক্তি দেখান যে ওনাদের 2001 সালে কেয়ারটেকার আসার পরে ওই বঙ্গভবন থেকে নাকি কোথাও যাইতে পারেন, এর মধ্যে নাকি সব লাইন টাইন কাইটা দিছে, এর মধ্যে কতজন সচিব টচিব চেঞ্জ করে ফেলছে। এই কারণে ওনারা মনে করেন যে কেয়ারটেকার আসলে এগুলো সব চেঞ্জ হবে, ওনাদের সাজানো গভর্নমেন্ট থাকবে না, তারা নির্বাচিত হইতে পারবে না, এই গোসা করে তারা ওইটা যেতে চান না। আমার কথা হলো যে ভাই আপনি সাজায় দিবেন, সেই নির্বাচন দরকার কি, পাবলিক ভোট দেখ, তাই না। ওই কারণে ওরা রাগ করে কেয়ারটেকার চান না। দাদারা বলবো যে রাগ করা দরকার নেই, 14-15 বছর তো থাকলেন, এখন এটা ফেয়ার নির্বাচন দেন, দেখেন না পাবলিক কি বলে। এবং দেশটার যে অবস্থা হয়েছে, আমরা তো বললাম যে আজকে সত্যিকার তো কথাই দাদা যেটা বলছে, আমি দাদার কথাটাই সাপোর্ট করি, যে উনি বলছে টাকা আছে কিন্তু আমরা এটা ডাইভার্ট করে ডলার করে আমরা কিনতে পারি নাই, তার মানে এটাই ব্যবস্থাপনার অভাব। আমি তো এটাই বলছি। আচ্ছা, এটা তো টাকা তো থাকারই কথা, কারণ আমরা যে বিদ্যুৎটা তো যারা আমরা আছি অ্যাডভান্স টাকা দিয়ে কিনি, বিদ্যুৎ অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হয়। বা আর বিভিন্ন জায়গায় আছে বিদ্যুতের বিল না দিলে 1 মাস পরে তার লাইন কেটে দেয়। আজকে গ্যাসের কথা বলেন, গ্যাস মানুষ পায় না। ঢাকা শহরে টিম করে যে রাত্রেবেলা অনেকে পাক করতে, দিনের বেলা তো থাকেই না, কিন্তু গ্যাস বিল 1 মাস না দিলে কিন্তু পরের মাসে লাইনটা কেটে দেয়। তা টাকাটা তো দিচ্ছে মানুষ, এই টাকাটা যায় কোথায়? যদি আমি তাহলে বিদ্যুতের আজকে কেন অবস্থা হবে? আমি তো বিদ্যুৎ যা কিনতেছি আমি টাকা দিচ্ছি, তাহলে তো বিদ্যুৎ না পাওয়ার কোনো কারণ নাই। তাহলে এইখানে ওই যে বিষয়টা হলো যে এই লোপাট অর্থাৎ দলীয়করণের কারণে আজকে মেধার কোনো মূল্য নাই। আজকে মেধার মূল্য হলো তো দাদা মন্ত্রী থাকতে, তাই না। আজকে মেধার মূল্য নাই, এখানে হলো সবকিছু অন্য চিন্তা। এই কারণেই আজকে কিন্তু আজকের এই অবস্থাটা হয়েছে। এর জন্য বললো যে এটাকে আসলে অনেক হয়েছে, এখন সব কিছু বাদ দিয়ে আরেকটা ওই যে প্রফেসর সাহেব চলে গেলেন, হ্যাঁ আমিও বলি, বিশ্বাস করি আমি যে জাতীয় কিছু বিষয়, যেটা আমি প্রথমেই বলে গেছি, যে আমার নেতা তারেক রহমান সাহেবও বলছিলেন যে জাতীয় কিছু বিষয় একটা জাতীয় ঐক্যমত্য দরকার। আজকে এই সমস্যাগুলো জাতির সামনে আছে বা এগুলো আসতে পারে, এগুলো আমরা কীভাবে মিট আপ করবো। আজকে নির্বাচন নিয়েও একটা জাতীয় ঐক্যমত্য দরকার, আমরা তো এটাই বলতেছি। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে না আমাকে মেনেই, আমি প্রধানমন্ত্রী আছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী আছি, আমার পতাকা আছে, আমাকে মেনেই নির্বাচন আসছে, এটা তো নির্বাচন না, এটা তো নির্বাচন না, তাই না। আমরা যেটা চাই যে একটা নির্বাচন হোক। আবার দেশটার আজকে যে ক্রাইসিসটা আছে, আজকে শোনেন মানুষের অসুখ হইলে অসুখ কয়দিন আপনি চাপায় রাখবেন, একসময় এটা ক্যান্সার হয়ে যাবে। আমরা যখন বলছিলাম যে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, তখন বল না আমরা খুব ভালো আছি, তার কয়দিন পরে IMF এর কাছে গেলেন টাকা চাইতে। দোষ নাই তো, আমি দোষের কথা তো বলতেছি না, কিন্তু বলছেন না আমার এনাফ টাকা আছে তো, থাকলে তাহলে কয়লা কিনতে পারেন না কেন? এই জন্য বললাম যে আজকে চেপে রাখা ভালো না। আর খালি কথায় বলে যে ওয়ার্ল্ডের সমস্যা, ইউক্রেনের সমস্যা। আরে ভাই তাই ওয়ার্ল্ডে তো যেটা তেলের দাম বাড়ছিল সেটা তো কমে গেছে, বাংলাদেশে কমান না কেন?
কমান না কেন, কমান তো নেই। তো কাজেই যদি ওয়ার্ল্ডের সমস্যাই হয়, আজকে আমার পাশের দেশ ইন্ডিয়া, সেখানে চালের দাম কত, সেখানে পেঁয়াজের দাম কত, সেখানে আমার জিরার দাম কত, তেজপাতার দাম কত, আলুর দাম কত, চালের দাম। অর্থাৎ এটা খালি বললে তো হবে যে ওই সমস্যা আসলে ম্যানেজমেন্টের অভাব। এবং এইখানে ওই যে বললাম যে ওনারাই বলে যে সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, এই সিন্ডিকেটে কারা? আমরা যেটা বলছি যে আজকে ব্যাংকগুলোতে আজকে যারা টাকা নিছে, লোন নিছে, যারা ওডি নিছে, কেউ টাকা গভর্নমেন্ট উদ্ধার করতে পারে না। তারা কারা? কেন উদ্ধার করতে পারে না? এই এক কথা, কেন উদ্ধার করতে পারে না? আজকে শেয়ার মার্কেট শেষ হয়ে গেল, সেখানে এই টাকাগুলো গেল সাইফুর রহমান তো দুবাই থেকে গেছে, সাইফুর রহমান তো মরে গেছে, সাইফুর রহমান দুবাই থেকে এখন গেছে। আপনারা পারেন না কেন? সাইফুর দুবাইছে, আপনারা ভাষাইতে পারেন না আমরা তো কেন? ভাষাচ্ছি না, এই যে ভাষাচ্ছি বললেই তো- ভাষানোর নমুনা তো ভাষাচ্ছি এটা। বললেই তো লক্ষ লক্ষ কোটি দাদা, টাকার বাজার। ভাষানোর নমুনা ওইটা যে এখন যে অবস্থা ত্রাহিতে মানুষের জীবন যায় বলছেন যে বিদ্যুৎ ফেরি করে দিয়ে যাবেন, এখন বিদ্যুৎ কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তাই না? আজকে সব সমস্যায় মানুষ এমন নিমজ্জিত হয়েছে, ওনারা আবার জোর করে ক্ষমতায় রাখতে এই যে না, এই যে আমরা আর একটা মিনিট আছে, আপনি আচ্ছা ঠিক যদি আছে, বলেন যে এই যে ভর্তুকি, সালাম সাহেব তো বিজ্ঞ রাজনীতিবিদ, এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা আর ভর্তুকি দেবো না, কেন দেবে? এই ভর্তুকির সুযোগটা নিচ্ছে ধনীরা, গরিবরা কিন্তু টাকাটা ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকি যদি এই সিস্টেমটা ওনারা যেভাবে চালু করে গেছেন, ওটা যদি বন্ধ ওনারা না করতেন, তাহলে আজকে দেশের এই অবস্থা হয় না। ওনাদের অনেক কাজের কারণেই দেশে আজকে এই অবস্থা। এবং আপনি যত এই যে বারবার একটা কথা বলেন যে কি এই ব্যাংকের টাকা অমুক সমুক লুটপাট, আরে লুটপাট তো আপনারা শুরু করে দিয়ে গেছেন, সেই লুটিতে ঘাটতি পূরণ করা যায় নাই। আপনারা যা লুট করে নিয়ে গেছেন এবং মানে নিয়ে ভাগছেন, সেটিতে আর মতো পূরণ করা যায় না। 15 বছর আগে আপনি তারেক জিয়া জানিয়ে ভাগছে, বেগম খালেদা জিয়া 222 সুটকেস টাকা গড়িয়া প্লেন চার্টার করে এখান থেকে আপনি গেছেন, সেগুলো কোথায় যাবে টাকাগুলো? এগুলা টাকা কোথায় যায়? গরিবের টাকা কোথায় যায়? আপনি যতই বলেন পাবলিক এগুলো খায় না দাদা, পাবলিক খাবে না। এই পাবলিক না খাইলে তো পাবলিক মারা যাবে। কারণ 15ই আগস্ট নেন সালাম সাহেব, 15ই আগস্টকে বাদ দিয়ে এই দেশের রাজনীতি আপনি চিন্তা করতে পারেন না। 15ই আগস্ট আপনারাই ঘটাইছে, জিয়ার হত্যাকাণ্ডটাকে বাদ দিয়ে আপনি এই দেশের রাজনীতি চিন্তা করতে পারেন না। তো আপনারাই ঘটাইছে। আমরা বিচার করেন, আপনারা মামলা দেন, আমাদের বিরুদ্ধে মামলা দেন। মামলাবাজ তো বিএনপি না, মামলাবাজ আওয়ামী লীগ হলো মামলাবাজ। কথায় কথায় মামলা। যারা আপনার জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার আপনারা বন্ধ করে দিতেন, আপনারা আবার জিয়ার মৃত্যুবার্ষিকী কি পালন করেন? জিয়ার আদর্শের প্রতি আপনারা কি সম্মান দেখান? তার হত্যাকাণ্ডটা একটা বিচার আপনারা উঠে নিয়ে জিয়ার আদর্শের সম্মান দেখাচ্ছেন, এইটাই যে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। আপনি জিয়া হত্যাকাণ্ডের বিচার না করে এই দেশে রাজনীতি করতে পারবেন না। জিয়া হত্যার বিচার করতেই হবে, আপনি করেন বা আমি করি, এটা করতেই হবে। কেন দেশের একজন রাষ্ট্রপতিকে নির্মমভাবে হত্যা করে রাতের অন্ধকারে? এই জিনিসটা মানুষ জানতে পারবে না। আপনারা সেটা আপনারা বোঝেন না, সেটা আপনারা বুঝতে চান না। এইটা হবে না। আপনাকে দেশটাকে আমরা 14টা বছর একটা স্থিতিশীল অবস্থা থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত উপরে তুলে নিয়ে আসছেন। আর আপনারা গণতন্ত্র কথা বলেন, আপনি কেন জনগণের ক্ষমতা আরেকজনের হাতে দেবেন? কেন? কোন অধিকারে দেবেন? সংবিধানে কোথায় অধিকার আছে? জনগণের ক্ষমতা জনগণকে দেন, কোথায় অধিকার আছে? যে সময় শেষ হয়ে আসছে, আপনার জনগণের নির্বাচিত সরকার ক্ষমতা ছেড়ে দেবে, একটা অনির্বাচিত লোকের ক্ষমতা দেবে, আর ছেড়ে দিয়ে নির্বাচন করে আপনার ক্ষমতায় যাবেন। এই স্বপ্নগুলো ওই সময় ছিল না, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন ছিল না। খালেদা জিয়া তো বাধ্য হয়ে দিচ্ছে, খালেদা জিয়া কেমন আপনারাও বাধ্য হয়ে দিবেন। ঠিক আছে, আপনি পারলে বাধ্য করে নেন। আপনারা কিন্তু ওই যে তাহলে ওইটাই বলেন, ওইটাই বলেন সংবিধানের বাইরে এক চুলো। ওই সময় সংবিধান ছিল না। না, সংবিধান আপনারা বোঝেন না, সংবিধান নিয়ে কোনো গবেষণা করেন না। সংবিধান যদি ঠিক মতো মাইনে চলতেন তাহলে আজকে এইটা হইতো না। আপনারা কেন চাচ্ছেন, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিতে যে এই ক্ষমতা জনগণের, কোনো জায়গায় নির্বাচিত প্রতিনিধি ছাড়া 1 সেকেন্ডের জন্য ক্ষমতা ট্রান্সফার করা যাবে না? এই কথাটা আপনার গুরুত্ব দেন না কেন? সুপ্রিম কোর্ট বলছিল আরো 2টা নির্বাচন হয়েছে। হ্যাঁ বলছিল, আপনারা তো আসেন নাই। ম্যাডাম আসলেন না, ম্যাডামকে ফোন করতে সিনিয়র সাংবাদিক বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করে নাই, কি বলছে সে ভাষাগুলা আপনার মনে আছে? ওগুলো তো আপনাদের সাজানো নাটক। কিসের সাধারণ নাটক? ডাইরেক্ট কথাগুলো সাধারণ নাটক, টেপটা সাজানো। আচ্ছা, ওকে, আমরা আরেকদিন এই ব্যাপারে আলোচনা করব। আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।